15 থেকে 20,000 মানুষের ভিড় জমেছে। আর আপনাকে যদি বলা হয় মানুষের সঙ্গে কথা বলুন, তাহলে আপনি বলবেন মাইক কোথায়, তাই তো? তাহলে লাউড স্পিকার ভালো কিনা, তাতে আপনার গলা দূরে বসে থাকা মানুষের কাছেও পৌঁছাচ্ছে কিনা, সেটাই তো আপনি চেক করবেন, তাই না? ভাবুন তো, আজ থেকে প্রায় 150 বছর আগে এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি 20,000 বা তারও বেশি মানুষের সামনে ভাষণ দিতে কোনো মাইক বা লাউড স্পিকারের দরকারই পড়তো না। বিশাল থেকে বিশাল জনসমাবেশকে 5 থেকে 6 ঘন্টা ধরে মন্ত্রমুগ্ধ করে রাখার ক্ষমতা ছিল তাঁর। অনেক দূরে বসে বা দাঁড়িয়ে থাকা মানুষদের কাছেও তাঁর কণ্ঠস্বর স্পষ্টভাবে পৌঁছে যেত। নমস্তে জি, আমি হরপ্রীত আপনাদের স্বাগত জানাই। যার গম্ভীর কণ্ঠস্বর নিয়ে আমরা আজ কথা বলছি, তিনি আর এর সমাজের মহাধন, তার সময়ের উচ্চশ্রেণীর শাস্ত্রজ্ঞ পণ্ডিত বনপতি শর্মাজি। বক্তৃতায় এতটাই দক্ষ ছিলেন যে শ্রোতাদের মধ্যে পণ্ডিত জির ভাষণ শোনার প্রতি এক ধরনের আকর্ষণ ছিল। বলা হয় তার মধ্যে অন্যকে আকৃষ্ট করার এমন সুন্দর শিল্প ছিল যে বিরোধীরাও পণ্ডিতজিকে স্নেহ করতেন। এবং তার বক্তৃতার ক্ষমতার পরিচয় তো আমরা আগেই দিয়েছি। এটা সেই গ্রামের কথা। হান্নার যাত্রা যখন রাতে কাশীর পণ্ডিত শিবকুমার জিকে ডেকেছিল এবং প্রতিদ্বন্দ্বিতা ছিল পণ্ডিত বনপতি জির সঙ্গে। শুধু দর্শন মাত্রেই প্রতিদ্বন্দ্বিতার জন্য পণ্ডিত শিবকুমার জি অস্বীকার করেছিলেন। কারণ পৌরাণিক পণ্ডিত শিবকুমার জির সঙ্গে পণ্ডিত বনপতি জির দুবার শাস্ত্রার্থ আগেই হয়ে গিয়েছিল, যেখানে পণ্ডিত বনপতি জি তাঁর জ্ঞানে শিবকুমার জিকে পরাস্ত করেছিলেন। বলা হয় তখন পণ্ডিত শিবকুমার জি রোহতকবাসীর কাছ থেকে শাস্ত্রার্থে অংশগ্রহণের জন্য 600 টাকা অগ্রিম নিয়েছিলেন, যা আজকের হিসেবে 6 লাখ টাকারও বেশি হবে। তিনি যাদের সেই 600 টাকা ফেরত দিয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে চুপচাপ পালিয়ে গিয়েছিলেন। এইভাবে শাস্ত্রার্থ না হয়েই পণ্ডিত বনপতি জি বিজয়ী হয়ে গেলেন। অনেকবার এবং অনেক জায়গায় শাস্ত্রার্থের চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে পণ্ডিত বনপতি শর্মা জি শাস্ত্রার্থ করেছেন এবং সবসময় বিজয়ী হয়েছেন। সালটা ছিল 1873, রাজস্থানের চুরু নগর। পণ্ডিত বালি রামজি বৈদ্য ব্রাহ্মণের ঘরে এক পুত্র রত্নের জন্ম হয়, নাম রাখা হয় গণপতি। ছেলেটি ছিল অত্যন্ত বুদ্ধিমান। যেমন যেমন বড় হতে থাকে তেমন তেমন জ্ঞান অর্জন করতে থাকে। শিক্ষা গ্রহণ করে কানপুর ও কাশী থেকে। এরপর পৈতৃক স্থান চুরুতে ফিরে আসে। মহর্ষি দ্বন্দ্ব সরস্বতী জির শিষ্য ও রাজস্থানে বৈদিক ধর্মের মহান প্রচারক শ্রী কানু রাম জি যোশীর প্রভাব এতটাই ছিল যে তিনি একজন আর্য সমাজী হয়ে ওঠেন। বৈদিক শৈলীর যৌবনের দোরগোড়া পার করতে পণ্ডিত বনপতি শর্মা কাব্য, ব্যাকরণ, দর্শন, সাহিত্য ইত্যাদির পণ্ডিত হয়ে শাস্ত্রার্থ করতে শুরু করেন। এটা সেই সময় ছিল যখন মহর্ষি দ্বন্দ্ব সরস্বতী এবং তার উন্মাদ অনুসারীরা সারা দেশে বেদগুলির পুনরুজ্জীবন ঘটিয়ে নতুন যুগের সূচনা করেছিলেন। পণ্ডিত বনপতি শর্মা জিও শাস্ত্রের মাধ্যমে বৈদিক ধর্ম ও সংস্কৃতির প্রচারের কাজ শুরু করেন। বৈদিক নীতিগুলোর প্রতি তিনি কখনো কোনো আপোষ করেননি এবং কখনোই এগুলোর ওপর আঁচ আসতে দেননি। যদি কোনো ব্যক্তি বৈদিক নীতিগুলিতে বলা কথা মানতেন না, তাহলে আপনি তার সঙ্গে বিতর্কে জড়াতে কখনোই লজ্জা বোধ করতেন না। সুযোগ হলে খ্রিস্টান, মুসলিম, জৈনদের সঙ্গেও তিনি নিজেই শাস্ত্রার্থ করতেন। পুরাণবাদীদের সঙ্গে তো প্রায় মুখোমুখি হতেনি। সংস্কৃত পণ্ডিতদের সাধারণত শুষ্ক ভাষ্যকার বলে মনে করা হয়, কিন্তু পণ্ডিতজির মধ্যে হাস্যরসের পরিমাণ ছিল প্রচুর। বলা হয় তিনি এত মধুর ভাষায় কথা বলতেন যে মানুষ তার ভাষণে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন। সালটা ছিল 1900, সেপ্টেম্বর মাসের 6 তারিখ। কাশ্মীরের শ্রীনগরে এক পাদরি জনসন এসেছিলেন, যিনি সংস্কৃত ভাষা ও দর্শনের পণ্ডিত ছিলেন। তিনি কাশ্মীরি পণ্ডিতদের শাস্ত্রার্থের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন। যখন কেউ প্রস্তুত হল না, তখন পাদরি মহারাজা প্রতাপ সিংহের কাছে গেলেন এবং বললেন, আপনি রাজ্যের পণ্ডিতদের সঙ্গে শাস্ত্রার্থ করান, না হলে আমাকে বিজয়পত্র দিন। মহারাজ সারা রাজ্যে বার্তা পাঠালেন। পণ্ডিতরা এগিয়ে এলেন এবং পাদরিকে পরাজিত করলেন।
কিন্তু বলার পরেও রাজ্যের কোনো পণ্ডিত শাস্ত্রার্থের জন্য প্রস্তুত হলেন না। মহারাজ এই বিষয়টি খুব খারাপভাবে নিলেন। তারপর কিউ মহারাজ কি জানালেন যে একজন আর্য সমাজী পণ্ডিত কাশ্মীরে এসেছেন, যার পাণ্ডিত্যের খ্যাতি সারা দেশে ছড়িয়ে আছে। মহারাজ সঙ্গে সঙ্গে তাকে হাজির হওয়ার আদেশ দিলেন। রাজ্যের পণ্ডিতদের বিরোধের মধ্যেও পণ্ডিত বনপতি শর্মা মহারাজের আদেশ পালন করলেন এবং দৃঢ়ভাবে দাঁড়ালেন। পাদরির সামনে পণ্ডিত বনপতি শর্মাকে দেখে পাদরি ঘাবড়ে গেল এবং নানা অজুহাত দিতে শুরু করল। কিন্তু মহারাজের দৃঢ়তার কারণে তাকে শাস্ত্রার্থ করতে হলো। শাস্ত্রার্থে পণ্ডিতজি পাদরি জনসনের বৈদিক দর্শনের ওপর করা আক্রমণের উত্তর দিলেন। প্রশ্নোত্তর শাস্ত্রার্থ সংস্কৃতে হয়েছিল। সমস্ত রাজ্যের পণ্ডিতরা শাস্ত্রার্থে উপস্থিত ছিলেন। পণ্ডিত গণপতি শর্মাজির যুক্তি, তর্ক এবং বেদাদি শাস্ত্রের এমন ব্যাখ্যা আগে কেউ কখনো দেখেনি বা শোনেনি, এবং তার দেওয়া প্রমাণ ও তাদের ব্যাখ্যা শুনে রাজ্যের পণ্ডিতরাও বিস্মিত হয়েছিলেন। পরের দিনও শাস্ত্রার্থ চলার কথা ছিল, কিন্তু তার আগেই পাদরি জনসন চুপচাপ সরে পড়েছিল। আর্য সমাজের বিখ্যাত পণ্ডিত নরদেবজি শাস্ত্রী বেদতীর্থ পরোপকারী জুন 1961 সংখ্যায় প্রকাশিত তাঁর স্মৃতিচারণে লিখেছিলেন, দেখতে গণপতি শর্মা শ্যামলা বর্ণের ছিলেন, রোগা পাতলা ছিলেন। তার চেহারা দেখে কারো মনে বিশ্বাসী জন্মাক না যে তিনি বক্তৃতা করেন। কিন্তু যখন তিনি বক্তৃতা দিতে দাঁড়াতেন, তখন কে জানে কোথা থেকে তার মধ্যে এমন শক্তি আসে যে তিনি 2 মাস ঘন্টা টানা কথা বলতেন। স্বামী শ্রদ্ধানন্দজিও লিখেছিলেন যে মানুষের মধ্যে পণ্ডিতজির প্রতি শ্রদ্ধার কারণ শুধু তাঁর পাণ্ডিত্য ও বক্তৃতা শৈলী নয়, বরং তাঁর বিশুদ্ধ ও উচ্চ চরিত্র এবং সেবার মনোভাবও ছিল। সালটা ছিল 1912 জুন মাস। বেদ প্রচারের কাজে পণ্ডিতজি অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েছিলেন। স্বাস্থ্যের দিকে একেবারেই খেয়াল রাখছিলেন না। 103 ডিগ্রি জ্বরেও তিনি বক্তৃতা দেওয়া বন্ধ করতেন না। ফলে অসুস্থতা এমনভাবে তাকে গ্রাস করল যে মাত্র 39 বছর বয়সেই পণ্ডিত বনপতি জি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জুন মাসের 27 তারিখে পণ্ডিতজির মৃত্যু হয়েছিল। অল্প বয়সে তাঁর চলে যাওয়া আর্য সমাজের জন্য অত্যন্ত বেদনাদায়ক ছিল। তাঁর জীবন আজও বৈদিক ধর্মের রক্ষক হিসেবে পূজনীয় ও স্মরণীয়। মহর্ষি দয়ানন্দ সরস্বতীজির শিষ্য পরম্পরায় প্রতিটি ক্ষেত্রে অনেক বিশিষ্ট পণ্ডিত পাওয়া যায়। যখনই শাস্ত্রার্থের কথা উঠে, পণ্ডিত বনপতি শর্মাজির নামও গর্বের সঙ্গে উচ্চারিত হয়। এমন খ্যাতিমান পণ্ডিত, স্বামী, মূর্তিবিনোদী দিগ্গজ পণ্ডিত বনপতি শর্মাজিকে আর্য সমাজ আন্তরিকভাবে স্মরণ ও সম্মান জানায়।